প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্যের বিভিন্ন বিষয় অনুষঙ্গ নিয়ে আলোচনা করি আমরা লেখকদের লেখা, তাদের বই, তাদের প্রকাশিত বইসহ বিভিন্ন বিষয়ে, এবং অনেক সময় আমরা লেখকদের জীবনী নিয়েও এখানে আলোচনা করি। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন সব্যসাচী লেখক, শিল্প সাহিত্য অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, এবং যিনি ফিকশন নন ফিকশন সমান তালে লিখেছেন। লেখক হলেও তার আরও একটি অন্যতম প্রধান পরিচয়, তিনি একজন স্বনামধন্য আইনজীবী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র স্বনামধন্য আইনজীবী এবং লেখক, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব AKM বদরুদ্দোজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আমি শুরুতেই বলবো যে আপনার লেখালেখি শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখির শুরুটা, আমি যখন স্কুলের ছাত্র, তখন আমাদের বিতর্কের ক্লাস হতো। ক্লাসের সাথে ক্লাসের, এ সেকশনের সাথে বি সেকশনের, এবং মাঝে মাঝে আমাদের দিয়ে লিখাতেন আমাদের টিচার। আমি সিলেট গভর্নমেন্ট স্কুলের ছাত্র, ওখানে উসমানী সাহেব ওখানকার স্টুডেন্ট, আবুল মাল আব্দুল মুহিত সাহেব ওখানকার স্টুডেন্ট। তো এটা একটা, এই চর্চাটা ওখানে ছিল। আবার নিরক্ষরতা দূরীকরণ দিবস ব্যাপকভাবে অনুষ্ঠিত হতো, সেখানেও কিছু লেখা, নিরক্ষরদের অক্ষর গান দেওয়ার জন্য আমাদের কাছ থেকে আহ্বান করা হতো। তো এইভাবে যেতে যেতে যখন 9-এ উঠি, তখন স্কুল ম্যাগাজিনে লেখা চাইল একটা। সেটা আমার নামটা ছিল ব্যবধান। ভুলে হলে একটা ছেলে একটা বড় লোকের বিয়ের বাড়িতে গিয়ে বসে পড়ছিল চেয়ারে। এই যে তার একটা হেনস্থা, যে তোমার কে ডাকলো, কত বড় সাহস, এই গেঞ্জি পরে লুঙ্গি পরে এখানে এসে ঢুকছো, তুমি জানো কার বিয়ে, তুমি এখানে বসলা কোন সাহসে? আচ্ছা, এই অবস্থায় মানে সে বলতেছে মাফসাই ভুল হয়েছে, সাইরা দেন। ছাড়াছাড়ি নেই, কে পাঠাইছে, কেমনে আসছো না আসছো, যে মানে সে পালানোরও সুযোগ পেয়েছে, সইরা যাওয়ার সুযোগ পায় নাই। এটাই ছিল একটা ব্যবধান, যে একটা আমাদের দেশে শুধু অর্থের জন্য এই সমাজে একটা বৈষম্য। একটা গরিব, একটা বিয়েতে, ধনী লোকের বিয়েতে তো গরিব মানুষের খালা দেওয়ার একটা ব্যবস্থা থাকা উচিত, তাইলে না সার্থকতা। সেই ছিল আমার একটা মেসেজ। সে ক্লাস 9-এ লিখলাম। লিখলাম পরে 9-এ বই লেখার সুবাদে রেডিওতে একটা অনুষ্ঠান হলো, তরুণ সমাজ, বললো এটা পড়ে শোনা ভালো হয়েছে। তখন আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে শুরু করছি 9 থেকে, ছোট আকারে। তারপর যখন ইন্টারে উঠলাম, তখন আমরা ওইখানে একটা স্থানীয় গোলাপকুড়ি নামে একটা শিশু সংগঠন করি, কাজকর্ম করতেছি। তখন স্থানীয় পত্রপত্রিকার 2-একটা কবিতা ছড়া লেখা শুরু করলাম। আবার ক্লাস ইন্টারে ভর্তি হয় MC কলেজে। তখন ম্যাগাজিন বেরোলো, সেই ম্যাগাজিনকে আরেকটা দিলাম। মানে আমাদের একটা ছিল এক পেলা চায়ের গল্প, জলধর সেনের। আচ্ছা, এক পেলা চা দিয়া সম্পর্ক হয়েছিল। আমি দিলাম ইন্টারের 2 সারথীর একটা রুমাল দিয়া সম্পর্কের গল্প। আর একটি মানে এক পেলা চায়ের গল্প, একটি রুমালের গল্প। এটা কি প্রেমের গল্প? প্রেমের গল্প। আচ্ছা, 2 শিক্ষার্থী, নিঠুল প্রেমের গল্প। এখানে আমাদের সামনেই হয়েছে প্রেম তাদের। আচ্ছা, পরে আমরা বলছি, তোমরা এতই যখন প্রেম করছো, তোমাদের আর পালাইতে দিব না, আমরা বিয়ে দিয়ে দিছি। একটু সময় নিয়ে আর কি, কারণ ওই সময় তো পকেটে টাকা পয়সা নেই। সেই সময় আমাদের সাথে পড়তো রুকিয়া খাতুন রবি, আয়কর বিভাগ অনুকূর্ধ্বতন পদের থেকে এখন রিটায়ারমেন্টে গেছে, অনেক বই আছে তার। মুজাহিদ শরীফ, সে তখনই ফিল্মের ক্রিটিক, নাটকের ক্রিটিক। আরেকজন আছে নিজামুদ্দিন সালে, তা খুব ভালো, সবুজের আগ্নেয়পথ ভালো কবিতা। তো এদের সাথে পড়ে গেলাম আমি আর কি। একদিকে বাচ্চাদের সংগঠন করি, এদের জন্য কিছু লিখতে হয়, কিছু গাইতে হয়। আবার এই গ্রুপের পাল্লা আমাদের টিচার আবার কবি আফজাল চৌধুরী। আচ্ছা, বিখ্যাত লেখক। তখন তার শ্বেতকপথের সংলাপ বেরিয়ে গেছে, উনি একটা নজর কেড়ে ফেলেছেন। এবং তখন চলছে তার দ্বিতীয় কাজ, যেটা বড় কাজ, হে পৃথিবী নিরাময় হোক। হে পৃথিবী নিরাময়, এটা ইয়ের মতো, ওই যে সৈয়দ শামসুলকের ইয়ের মতো, আপনার যেটা খুব পপুলার, আসাদুজ্জামান প্রায় আবৃত্তি, নুরুল দিনের সারাদিন। কিন্তু আমি এটাকে আরো বেশি মার্ক দিব। হরিতকীর চরিত্র আছে ওখানে, হরিতকীর চরিত্র আছে। আমি এবং আমার বন্ধু সুলাইমান আছেন, আমরা কবি আফজাল চৌধুরীর সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমরা এটার স্ক্রিপ্ট লেখা,
কারেকশন করা পর্যন্ত, এবং ঢাকা এটার প্রকাশনা সব আমরাই করি, সমস্ত কবিরা গেছেন সেখানে। জি। এইটা আমার উপর একটা প্রভাব ফেলে, কিন্তু আমি শিশু সংগঠনে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, কবিতা ছড়া আমি আর খুব একটা লিখতে পারিনি। শিশু সংগঠনে আপনি কি দায়িত্ব পালন করতেন? আমি গোলাপপুরীর পরিচালক ছিলাম, ঢাকায় আছি, দিশারি নামে একটাতে পরিচালক হই, তারপর আমরা সারা দেশ ভিত্তিক জাতীয় সংগঠন করি, প্রধান পরিচালক ছিলাম জি অ্যাবাউট 5-6 বছর, এখনো উপদেষ্টা, জি এখনো তো সময় আমরা কম দেয়, এক সময় তো এটা একটা সার্বক্ষণিক কাজ ছিল, জি জি আনন্দ পাইতাম, দরকারও ছিল। জি ফলশ্রুতিতে আমি লেখাপড়ার একটা প্রায়োরিটি দিতে পারিনি। আমার বোন স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন দেশের সেরা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, নুরুন্নার ফাতেমা ব্রিগেডিয়ার জেনারেল ছিল। আমার ইমিডিয়েট বড় ভাই মানে থোরাসিক সার্জারির বাংলাদেশের প্রায় নাম্বার 1 ডক্টর রাজ্জাক। কিন্তু এই মাঝখান থেকে আমরা 7 ভাই বোন, সাহিত্যের দিকে আমি সাহিত্য সংগঠন চলতে এসে আমার পড়াশোনাটা কমাই দিছি। আচ্ছা আমি এসে সায়েন্স বাদ দিলাম, ইন্টারে সায়েন্স ছিল, আমি সে ইকোনমিক্স নিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করলাম। করেটার মানে একটা মানে নিজেকে একটু যাতে খুব বেশি সময় পড়াশোনায় দিতে না হয়, একটা সংগঠন করি, এইভাবে চলছিল। আমি মাঝখানে কবিতা সাহিত্য এগুলো থেকে বাদ, এত বেশি সাগরিক চাপ ছিল, কিন্তু বাচ্চাদের জন্য লিখছি। দৈনিক বাংলায় অনেকগুলো লেখা আমি লিখছি। আহমদ হুমায়ুন সাহেব যখন নির্বাহী সম্পাদক লাইক করতেন উনি, বাচ্চাদের উপর বিনিয়োগ, যে এটা খরচ করা, যে বিনিয়োগ, এটা যে কোনো খরচ না। জি বিনিয়োগ। আপনি ধরুন বাজেটে অনেক কিছু খরচ হিসাবে করেন, কিন্তু বাচ্চাদের উপর খরচটা আমরা বলছি বিনিয়োগ। স্কুলে খরচ করা, লাইব্রেরিতে খরচ করা, বাচ্চাদের জন্য যদি একটা খেলাধুলার মাঠ করেন, এটা একটা বিনিয়োগ। ইনভেস্টমেন্ট, রিটার্ন আছে। এই জাতীয় অনেক লেখা লিখছে, একটা বই হওয়ার মতো। জি তারপর আপনার ঢাকার কিছু পত্রিকায় হিতোপদেশমূলক কিছু গল্প, আচ্ছা, কিছু গল্পের মাধ্যমে বাচ্চাদের কিছু, আমি শিশুতোষ গল্প সব। শিশুতোষ গল্প, সেগুলা ইসলামিক ফাউন্ডেশন একবার একটা স্ক্রিপ্ট আকারে দিয়েছিলাম, ওরা হারাই ফেলছে পাণ্ডুলিপি। ও ওটা কি আর আপনার কাছে পরে আমি আর নাই, উদ্ধার করতে এটা পারেননি? আলী ইমাম সাহেব সম্পাদনা করতেছিলেন, উনি সরি বলছেন পরে আর কি। পরে এই গল্পগুলো বিভিন্নভাবে আমি জোগাড় করে আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু আমার বই আকারে কাজ ওইখান থেকে শুরু ছিল, একটা প্ল্যান করে আর কি। ওই সময়টা আমি খুব বেশি আপনার ওই হিতোপদেশমূলক গল্পের প্রয়োজন ফিল করতেছিলাম। তা সেই একটা সময় গেল, ধরেন সময় যখন মানে 2000-এর পরে তো প্রচণ্ড ব্যস্ততা, মাঝে মাঝে মানে ফুলকুড়ি পত্রিকায় তাগিদ পাইলে লিখি, আরেকটা ছিল সবিউল আলম শিল্পী, ওনাদের একটা ছিল টইটুম্বুর। টইটুম্বুর, এরা বলে লিখি। পত্রপত্রিকায় কিছু আর্থসামাজিক রাজনৈতিক কলাম প্রচুর লিখছি, পলিটিক্যাল কলাম প্রচুর লিখছি, আচ্ছা আচ্ছা জি বিক্রমে লিখছি, পড়েছি আমরা। এবং অন্যান্য পত্রিকা নয়া দিগন্ত প্রচুর লিখছি। 2009-10 এসে আমি একটা ঢাকার একটা মাসিক পত্রিকা, ওখানে ওরা আমার লেখা নিচ্ছে ছাপতেছে, হঠাৎ করে একটা বিজ্ঞাপন ছেপে দেয়, আগামী সংখ্যা থেকে একেম বদ্দুজার কিছুর উপন্যাস ধারাবাহিক প্রকাশিত। মানে আপনার সাথে কথা না বলেই বলেই হয়তো বা না 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 বলেই আপনার- না বলেই। আচ্ছা আচ্ছা এইটা দেখার পর ওদের আমার বকাবকি করার আর আমার রুচি হয় নাই, লিখে ফেলছে এখন। আচ্ছা আচ্ছা যে ছেলেটা ছিল সম্পাদক, সিলেটের, আমাদের চেয়ে বেশ ছোট, হ্যাঁ আমি চেষ্টা করলাম যে পার করা যায় কিনা বৈতরণী। মানে না 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 লিখে হ্যাঁ, আচ্ছা তখন আমি ভাবলাম যে আমি একটা কিশোর উপন্যাস ট্রাই করতে পারি। উপন্যাসের ফরম্যাটে যে আমি আসলাম, আমার এখন 35-এর মতো উপন্যাস। রাইট ওইটাই ছিল শুরু। বড় কারণ হচ্ছে ওই ধাক্কাটা, অ্যাক্সিডেন্টটা, ওটা কি প্রথম? ওইটা প্রথম। আচ্ছা পবিত্র শহরের গল্প। তা আমি ভাবলাম আমি কি নিয়ে লিখবো, আমি যা দেখি নাই কখনো, শুনি নাই কখনো, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি তা নিয়ে লিখি একটা বিপদের মধ্যে পড়বো। আমি খালি চুপ বুঝি, রাতে বসে ভাবি কি লিখবো। আমি দেখি সিলেটের শাহজালালের মাজার আসে চোখের সামনে, সিলেট গভর্নমেন্ট স্কুলের মাঠ আসে, না না আপনার জিম আসে, কৈশোর কৈশোরটা আসে, আমার বন্ধুদের কথা মনে পড়ে। সুইট নামে একজন খুব ভালো সাইকেল চালাইতে পারতো, সাইক্লিস্ট ছিল, পরে মোটর সাইকেল দিয়া এই যে মানে খেলা দেখাতো, একটা বক্সের ভিতরে চালাইতো, খুব বিপজ্জনক খেলা শিখে ফেলছে। একটা আই স্পেশালিস্ট হয়ে গেছে শামসুল আলম হেলাল, আমার আরেক বন্ধু ডক্টর, মানে এখন ফিজিক্যাল মেডিসিনের খুব নাম করা হেলাল। তা এদের কথা মনে পড়ে, এই লেখা শুরু করলাম। লেখা শুরু করতে অনেক খাবারের রিসাইপি মনে পড়লো, শাহজালালের মাজারের যে হালুয়া সিং, এটা বিখ্যাত, সে নিয়ে একটু খোঁজখবর নেওয়া শুরু করলাম। আর আমার পিছনে একটা বড় ইয়েটা ছিল, আমার বড় বোন ফরিদা বেগম, দীর্ঘদিন বাংলা অধ্যাপক ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা। একটা প্রবলেম হলে টেলিফোনে ওনার কাছ থেকে তথ্যগুলো নিত, আচ্ছা নিয়ে আমি লেখা শুরু করলাম। উনি তো জীবন্ত ডিকশনারি। হ্যাঁ, গত 2022 উনি মারা গেছেন। জি
তো না ওই সময় উনি হেল্প করতে পারতেন, মানে হ্যাঁ, যেটা করতে পারতেন, জানতে চাইতেন সেটি উনি বলতে পারতেন। যখন আমি পবিত্র শহরের গল্প যখন পত্রিকা মানে প্রথম পর্ব হয়ে গেল, এটা দেখে আবার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। পবিত্র শহর বলতে কি আপনার সিলেটকে সিলেটকেই বোঝায়? বোঝাইছে, জি। সিলেটকে বোঝাইছে। এটা 2 পর্বে বাইর হইল। তো লিলি হক একটা প্রকাশনী আছে, তোরচর প্রকাশনী, সে তো মানে প্রায় জোর করে নিয়ে গেল যেটা আমি ছেপে দিই, আচ্ছা, গেল ওইটা মেলায়। আমি ওই বছর মেলায় যাওয়া আসা শুরু এটা করি কত সাল? 2010। 10-এ। আচ্ছা, ওই মেলাতেই আমি আরেকটা উপন্যাস কিছু কিছু করছি, ওরা দেখে বলে এটা শেষ করে 20 তারিখের মধ্যে ওই মেলায় নিয়ে আসছে আমাকেও করো লজ্জাহীনা। আমাকে করো লজ্জাহীনার ব্যাকগ্রাউন্ডটা 2004-এর ঢাকা, তখন একবার বন্যা হয়েছিল। জি। সেগুনবাগিচা আমরা গ্যারেজে গাড়ি রাখতে পারিনি। আমি মানে প্রেস ক্লাবের সামনে পানি চলে আসছিল, এটা দেখি যে কোথাও পাই না, কেউ লিখে নাই। আমি বললাম এটা তো হারিয়ে যাবে, ইতিহাস তো আর বন্যার উপর ইতিহাস হবে না। না, তো ওই বন্যার সাথে অন্যান্য কাহিনী দিয়ে আমি নিয়ে আসলাম 2006 ওই যে রাজনৈতিক যে একটা রূপান্তর, টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা। আর শেষে দিলাম আল মাহমুদের ওই কবি ইয়েটা। হ্যাঁ, আল মাহমুদের কোনটা? বললো আমাকে নীরবে, বললে আমাকেও করো লজ্জাহীনা। ও আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ হ্যাঁ, মানে ওনার সেই একটা কবিতার একটা একটা লাইন, হ্যাঁ একটা পংক্তি, একটা পংক্তি যেখানে আমাকে করো লজ্জাহীনা আছে। তো সেটা দিয়ে আমি হেডলাইন করে উনাকে উৎসর্গ করলাম। আচ্ছা। তো 2010-এ 2টা বই পড়লে, এখন আমাকে লিলি হক অন্যান্যরা বলে আপনার প্রত্যেক বছর বই লেখা দরকার। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমার একটা ভুল বিজ্ঞাপন আমাকে লেখার মধ্যে নিয়ে আসলো। আমি তখন খুবই ব্যস্ত একজন আইনজীবী, আচ্ছা, আমার রাতে ছাড়া লেখার সময় নেই। তো এটা তো মানে ভুলটা তো আপনার জন্য আশীর্বাদ হয়ে আশীর্বাদ আসলো। হয়ে গেল। হ্যাঁ, সেটাই। তো আপনার প্রথম তো উপন্যাসের কথা শুনলাম যে একটি পবিত্র শহরের কাহিনী, সেটাই তো নাম, একটি পবিত্র শহরের পবিত্র গল্প। শহরের গল্প। আমি এটার ইংরেজিতেও করছি, ইংরেজি টেইল অফ এ হোলি সিটি। আচ্ছা, তো আসলেই তো মানে 360 আউলিয়ার হ্যাঁ দেশ বলা হয় সিলেটকে। হ্যাঁ, তো সেটি চমৎকারভাবে আপনি নিয়ে এসেছেন। এটি পাঠকপ্রিয়তা পেয়েছে পরে, যে কারণেই না প্রকাশকরা আপনার পিছনে লেগেছিল। এবং এটা কিন্তু একটি বড় বিষয়, সেটি হলো 2009 সালে আপনার ওই বইটা 10-এ বের হলো। 10 বেরোলো। 10 থেকে এই যে এখন হচ্ছে 24, এই 14 বছরে কিন্তু আরো আপনার 34টি উপন্যাস হ্যাঁ বের হয়েছে। হ্যাঁ, এটি কিন্তু একটি বিশাল বিরাট ব্যাপার। ঘটনা এইসবের মধ্যে। হ্যাঁ, এই সবের মধ্যে। আর এটা গেল হচ্ছে ফিকশন, অর্থাৎ উপন্যাস। এর আগে কি কোনো বই প্রকাশ হয়েছে আপনার? এর আগে 2টা আছে। আচ্ছা, সেটা কি এটা ধরনের হচ্ছে বই? যে আমি তো বাচ্চাদের নিয়ে কাজ করছি, নিজকে জানা নিজকে গড়ার উপর আমার অনেক প্রবন্ধ ছিল, সেলফ ডেভেলপমেন্ট, কি মানে আত্মগঠনের উপায় কি হতে পারে। তো সেগুলা নিয়ে নিজকে জানা নিজকে গড়া 2004, জি। এবং সেই বছরই বাংলাদেশ নওয়াব সলিমুল্লাহ থেকে জিয়া, এটা কতগুলো প্রবন্ধের সংকলন, একটা ইতিহাস নির্ভর প্রবন্ধ। আচ্ছা আচ্ছা, এই দুটো বই এই এর দুটো আগে বই আগে করছে। আগে করেছেন। আর এখন পর্যন্ত আপনার প্রকাশিত বই কত? 40। তার মানে আপনি নানান ধরনের লেখির সাথে জড়িত। কবিতা লিখেছেন কখনো? লিখেছি। কবিতার কোনো বই? ওই আমি কবিতার বই বের হয়নি। আচ্ছা। কবিতা আমি লিখেছি আপনার 74, ওই যে বললাম রুখিয়া খাতুন রুবি, মুজাহিদ পাল্লা দিতে হয়তো কম্পিটিশন। হ্যাঁ হ্যাঁ। তো তখন ওদের সাথে আমি লিখতাম, আমার ভাষাটা একটু অন্যরকম ছিল। আচ্ছা। আমি যখন বলছি যে যত্রতত্র ছড়িয়ে দে বিনিময়ে কাগজ, তখন বন্ধুরা বলছে বিনিময়, আমি বলছি নোট, কাগজের নোট, আমি বিনিময় কাগজ বলছি। আচ্ছা, তোমাদের আচ্ছা। ভালো লাগলে লাগে, না লাগলে লাগুক। হ্যাঁ, ভালো তো। এইটা আমি খুব করতাম, যত্রতত্র, অথবা সবুজ সবুজ চিন্তা কল্পনার উরোরতে ঢুকে যায় কাব্য কাননে। কবি দলোয়ার সিলেটের বলেন, মানে কি করছো তুমি, এটা তো দারুণ হয়েছে, হ্যাঁ। লিখতে থাকো। সবুজ সবুজ চিন্তা কল্পনার উরোতে ঢুকে পড়ে কাব্য কাননে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমার যে আবেগটা, এটা কাব্যের জগতে এসে ঢুকে পড়তেছে। আমি এইভাবে লেখার চেষ্টা করছি, আচ্ছা। যে চলমান ফরম্যাটের বাইরে। কিন্তু আমার যে শিশু সংগঠনের সাথে ইনভলভমেন্ট, পাশে পড়াশোনার চাপ অল্প বিস্তর, আমার পক্ষে কবিতায় থিতু আর সম্ভব হয়নি। অনেক পরে ফাঁকে ফাঁকে আমি লিখছি, ফাঁকে ফাঁকে আমি যখন এই সর্বশেষ উপন্যাস সমুদ্র অতলের সঙ্গে, এবং দেখেন আমার টিচার কবি আফজাল চৌধুরী যেটা হে পৃথিবী শুদ্ধ হোক, হে পৃথিবী নিরাময় হোক, আচ্ছা, কাব্যনাটিকা, জি। ওটা আমি অনেক পরে করলাম হে ধরণী শুদ্ধ আপনার হাতে। জি, দারুণ। জিনিসটা কিন্তু একই। জি। উনি যা বলার, যে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন এই পৃথিবী নিরাময় হয়, আমি সেই কথাটাই একটু ঘুরাইয়া হে ধরণী শুদ্ধ হতে বলার চেষ্টা করছি। এবং এই যে সমুদ্র অতলের সঙ্গীত, এটা ইন্টারদের একটা প্রেমের গল্প, দুইজন লেখকদের মধ্যে। এবং সেখানে আমি 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 এখানে একটা
কবিতা আনা, আমি দেখছি যে এই আবেগ আর কবিতা ছাড়া হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। দুইজন লেখকের সম্পর্ক, একজন আরেকজনকে একটা চিঠি দিচ্ছে, সাধারণ চিঠি, এই আবার একটা দুইটা কবিতা এখানে আনছে। এর একটার দুইটা লাইন বলি। জি। মানে প্রেমিক যে, সে প্রেমিকাকে বলছে, এখন তোমার পয়মন্ত সময়, যেখানেই হাত দিচ্ছ দারুণ সফল, তোমার একটা কথায় কারো বুকে ঝড় উঠছে কিংবা স্বর বিঁধছে অন্তর্ভেদী দৃষ্টিতে। এখন সবাই তোমাকে ভালোবাসবে, দর্শন সান্নিধ্য চাইবে বেলা অবেলায়, তুমি আর কখনো পুকুর পাড়ে যাবে না, নিরুপমা তুমি অন্যদের চেয়ে আলাদা, অসাধ্য সাধন করেছ বারবার অবলীলায়, বহতার সময়কে ধরে রাখছ কালের অক্ষরে, সস্তার খাটে সাদামাটা প্রেম তোমাকে মানায় না, বাহ। তোমার বন্ধনার জন্য যোগ্য মঞ্চ চাই, অযুত তারার চাঁদের হাট বসাতে হবে, পাক পাখালিয়ার বৃক্ষদের দিতে হবে নিমন্ত্রণ, 56,000 বর্গমাইল জুড়ে রমরম আয়োজন, সুন্দরবনের ছায়াগারা চত্বরে মধ্যাহ্নভোজনের পর অতিথিরা পাখির সোয়ারি হয়ে পৌঁছে যাবেন কক্সবাজার সৈকতে, ঢেউ এসে উছলে পড়বে তীরে মুহুর্মুহু, তার সাথে সুরসঙ্গত করবেন শ্রেষ্ঠ গায়কেরা, বিশাল সেই জলসায় অক্ষরের মেলা বসবে, বর্ণমালার মাখামাখিতে তোমারই স্মৃতি বন্ধনা, কথা কাব্য সঙ্গীতে সিক্ত হবে ভালোবাসায়, চারদিকে তখন মাতামাতি তোমাকে নিয়ে সবার চোখে এড়িয়ে ঠাঁই নিব সমুদ্র অতলে, তখন তোমার কানে বাজবে একটি নাম, চোখের সামনে ভেসে উঠবে একটি ছবি, একমাত্র সেই তোমার স্বপ্নের রাজপুত্র, আর কারো হাতে হাত রাখতে পারো না তুমি। বাহ বাহ, দারুণ দারুণ, দারুণ একটি প্রেমের কবিতা। হ্যাঁ, তো সমুদ্র অতলে সঙ্গীত, আসলে সমুদ্রের গভীরে যে সঙ্গীত বাজে, এটা কি আপনি এটাই বুঝাইছে। এটা জি, হচ্ছে কি একটা মানে মনের গভীরে। এটা হচ্ছে একেবারে একেবারে শর্ট সংক্ষিপ্ত কথাটা হচ্ছে একটা অন্ধ মেয়ের প্রেমে একটা ছেলে পড়ে যায়, জি 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 জি, বাহ। এবং সে খুবই সুন্দরী মেয়ে, সে তাকে বারণ করে এই জন্য যে তোমার এই এই প্রেম আমি নিলাম, কিন্তু আমি তোমার সাথে জীবনে আমি তোমার সাথে জড়াতে চাই না আমার এই অসুবিধার জন্য আর কি। কিন্তু এই ছেলেটার ভিতরে এইটা থেকে যায়, সে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসে, জীবন যাপন করে, কিন্তু তার অতলে একটা সঙ্গীত থেকে যায়, ওই মেয়েটা যে মেয়েটা এটাকে ছাড় হারাইতে পারে না। বাহ। তারপরে এই গল্পকে কেন্দ্র করে আবার ইন্টারের দুই ছেলে এবং মেয়ে, তারা দুইজনই লেখালেখি করে, লেখালেখির মধ্যে তাদের সম্পর্ক যখন আগাই যায়, তারা কিন্তু সবসময় সমুদ্র অতল ওই সঙ্গীতটাই শুনতে পায়। জি, দারুণ দারুণ। তো আপনি আপনার লেখার বিষয়বস্তু কিভাবে নির্ধারণ করেন? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন যে একটি পরিকল্পনা করেন যে আমি এই বিষয়ে লিখব, এটা আপনি কিভাবে নির্ধারণ করেন? গোলাপকুড়িতে যখন প্রথম পবিত্র স্বরের গল্প লিখি, আমি তো লিখছি বাচ্চাদের জন্য, জি। ছোটদের জন্য। আমি আমার একবারে শৈশবের স্মৃতিটা মনে করার চেষ্টা করলাম, জি। সেটাকে একটা উপন্যাস আকারে নিয়ে আসছি। আচ্ছা। তারপরে যখন আমি লজ্জাহীনা লিখছি, আমাকে করো লজ্জাহীনা, আমাকে করো লজ্জাহীনা, আমি আমার আরো পরবর্তী জীবনের তারুণ্যের সময়কার কাহিনীগুলো নিয়ে আসছি। আচ্ছা। আসলে আমার প্রতিটি উপন্যাস নিজের জীবনকে এখানে নিয়ে আমি আবর্তিত। কোনো বানাই কোনো কথা লিখি নাই। আচ্ছা। আমি এক ধরনের আমার স্মৃতির মধ্যে যা আছে, আমার দখলে যা আছে, জি। আমি যা দেখছি, সেই জিনিসগুলোকে আমার চারপাশে ঘটা, তাতে হয় কি আমি দেখি যে একটা রূপকল্পটা খুব পরিষ্কারভাবে তুলে আনা যায়, এবং এটা মানুষের মানে জীবন ধর্মী হওয়ার কারণে মানুষকে টাচ করে। সেই বিষয়গুলো আমি যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়, অন্যদিকে হেফাজতের লোকজন তাদের মতো করে দা নামে, দুই পক্ষকেই আমি আমার উপন্যাসে আনার চেষ্টা করছি। আচ্ছা। আমি নষ্ট রাজনীতির সুরতালের কথা বলছি, আমার দেখা নষ্ট রাজনীতির সুরতাল, আমাদের তরুণেরা কিভাবে বিপদগামী হয়ে যাচ্ছে রাজনৈতিক নানান পালাবদলে, সেটা লেখার চেষ্টা করছি। আবার কখনো কখনো শিশুদের, ছোটদের, তাদের জন্য হিতোপদেশমূলক লেখার চেষ্টা, উপন্যাসে আনার চেষ্টা করছি। উপন্যাস লিখছি যে বিষয়, কিন্তু আমি কখনো ভুলে যাইনি যে বাচ্চাদের একটা মেসেজ দেওয়া দরকার। তারপর আমি আমার ছোটবেলার স্মৃতিচারণ করছি একটা বইতে, এটা উপন্যাস না, স্মৃতিচারণ। এটা করছি এই জন্য যে আমাদের একটা 7 ভাই বোনের পরিবার ছিল, আমার বাবা মাঝারি ধরনের সরকারি চাকরিজীবী ছিলেন, আমাদের একটা নিয়ন্ত্রিত জীবন ছিল। খুব ছোট্ট বই এটা কি ছেলেবেলার এলেবেলের কথা। বাহ। এটা এলেবেলে বলছি এই জন্য, এটাতে মনে হয় 4 বছর 5 বছরের কথাও লিখে ফেলছি। জি। অ্যাক্সিডেন্টালি মনে পড়ে গেছে আমার, যেটা আমার বড় ভাই বোনদের মনে নেই, বড় বোন ছাড়া। আমার বড় 4 জন, তারপরে 2 জন। তার মানে আপনার অনেক ছোটবেলার কথা মনে পড়ছে, এই জন্য এটা এলেবেলে বলছি আমি, যে ডেফিনেটলি বলা যাচ্ছে না। তো সেখানে এটা বলার চেষ্টা করছে যে বাচ্চারা দেখে
আত্মীয় স্বজন অনেকে বলছেন তো এটা তো আমারও গল্প মনে হয়। বাহ। এইভাবে আপনাকে আমি যেটা বলতে পারি আমার লেখা সম্পর্কে, আমি যা দেখেছি, যা দেখে দেখে বড় হয়েছি, যেসব ঘটনার আশেপাশে আমি ছিলাম, ভিতরে ছিলাম, আমি তার বাইরে সচরাচর যাইনি। আচ্ছা, মানে ওই বিষয়গুলোকে আপনি আমি নান্দনিকভাবে আমি তুলে ধরছেন। নান্দনিকভাবে নিয়ে আসা, এবং আমি দেখছি যে আমার জীবনের আশেপাশের ঘটনাগুলি লেখার জন্য যথেষ্ট। তাতে ক্লাইম্যাক্সেরও অভাব নাই, তাতে আপনার প্রেমেরও অভাব নাই, ভালোবাসার অভাব নেই, সবকিছুই আছে তাতে। তো এক জীবনে মানুষ যা দেখে। জি জি জি, দারুণ। আসলে তো মানুষ নিজের জীবনের অভিজ্ঞতার বাইরে আসলে বেশি কিছু কল্পনা করতে পারে না ওইভাবে। আর কল্প কাহিনী অনেক সময় সেটি মানুষকে আকর্ষণ করলেও কিন্তু অত ডিপলি আকর্ষণ করে না। তার কারণ সেটি আসলে একটা কল্পনা, কিন্তু জীবন থেকে উঠে আসা কথাগুলো কিন্তু মানুষকে, সেটা সবার কথা হয়ে যায়, সবার কথা হয়ে যায়। এটাই হচ্ছে একটা বাস্তবতা। তা আপনি ফিকশন লিখেছেন, প্রায় 35টি উপন্যাস, কবিতার বই কবে বের হবে আপনি আপনি কি মনে করছেন? এখন আমি ভাবছি একটা কবিতার বই লিখব। আমার মনে হচ্ছে যে এই এই উপন্যাসে আমি সাইড লাইনে কবিতা লিখছি। আপনি বললেন ভালো লাগছে না, ভালো। আমি আর শুনাই নেই কাউকে। দুই একজন, আমি জাকির আবু জাফর আমাদের এক ছোট ভাই আছে, তাকে একটু শুনাইলাম, সে একটু বিস্মিত হইল। না, দারুণ। আপনি আপনি যে পড়লেন এখানে কবিতাটি খুবই সুন্দর। আসলে কবিতা তো আজকাল এত দুর্বোধ্য এবং রহস্যময় করে ফেলে যে সাধারণ মানুষের বোধগম্য হয় না, কিন্তু আপনি অত্যন্ত শিল্পসম্মত কথায় আপনি কিন্তু বিষয়গুলো তুলে ধরেছেন একটা কবিতার ভেতর দিয়ে। তো আমি আপনি আমি আমি চাইবো এবারের মেলা, আমি তো অনেক বই নিয়ে আসছি, এবারের মেলা যদি সম্ভব একটা কবিতার বই আনতে। জি এবং মানে কবিতার গ্রহণযোগ্যতা যা আছে, আমাদের কিন্তু আসাদ চৌধুরীর পরে একটা গ্যাপ হয়ে গেছে। জি আমাদের একটা প্রতিষ্ঠিত কবি ছিলেন যে এক শ্রেণীর কবি, আসাদ চৌধুরী ছিলেন তাদের শেষ। আল মুজাহিদি এবং আবদুল্লাহ মিনরারা, স্টেলিনরা তাই, কিন্তু তারা কিন্তু অন্য কাজে বেশি ব্যস্ত। জি, রাইট। তা আপাদমস্তক কবি আমি বলবো না, এরা আসাদ চৌধুরী পর্যন্ত আপাদমস্তক কবিদের যে আগের প্রজন্ম চলে যাওয়ার পর একটা বিরাট শূন্যতা। জি অনেকদিন পর সালাম সুলারি দেশে আসছে, কদিন থাকবে জানি না। সৈয়দ আল ফারুক লিখে না, ফারুক হোসেন ছড়া ছেড়ে দিছে। ফারুক হোসেন বলতে ওই যে সচিব বোধহয় এখন হয়েছেন নাকি? হ্যাঁ, হয়তো রিটায়ারমেন্টও চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি তো খুব ভালো ছড়াকার অনেক ছিলেন। ভালো ছিল, এরা লিখে না। ওনাকে নিয়ে আমি অনুষ্ঠানও করেছি এক সময়, কিন্তু ওনারা লিখছেন না। তাই আমরা সিএনসির মাধ্যমে, আপনি জানেন যে আমি সিএনসির সভাপতি, সেন্টার ফর ন্যাশনাল কালচার। জি আমি আসার পরে সালাম সুলারি আমেরিকা থেকে আসার পরে আমাদের সাথে অনেকগুলো অনুষ্ঠানে সে যুক্ত ছিল, আর অনেক ভালো ছড়া লিখেছে। সালাম সুলারির ছড়া কিন্তু একটা শোনাও একটা দুর্লভ অভিজ্ঞতা। জি সৈয়দ আল ফারুক ইদানিং রেগুলার আমার কাছে আসেন, আবার আমেরিকা গেছেন, আসবেন। আমি বলছি আপনি আমাদের সাথে আসেন, লিখেন। আমি একসময় ফারুক আহমদ সাহেবের বন্ধু, কবি ফারুক আহমদ, জি তাকে জোর করে নামাইছিলাম। তিনি মারা যাওয়ার আগে 97 সনে বিধ্বস্ত ভ্রমরের স্বগতোক্তি সহ অনেকগুলো ভালো কবিতার বই উপহার দিয়ে গিয়েছে। জি তো অনেক লেখক, তাকে কিন্তু জায়গায় তুলতে হয়, জি জি, তাকে দিয়ে লেখানোর প্রণোদনা তৈরি করতে হয়। রাইট। না, অনেক সময় মানে অনেকের ভেতর যে মানে সুপ্ত প্রতিভা, এটাতে একটু ধাক্কা না দিলে এটা বের হয় না। এই যে কাজটি আপনি করছেন, এটি খুবই একটি ভালো খবর আমাদের জন্য যে আপনি একটি দেশের স্বনামধন্য একটি সাহিত্য সংগঠনই বলবো আমরা, সিএনসি, এখানে নেতৃত্ব দিচ্ছেন। তাদের কর্মকাণ্ডগুলো তো সারা দেশের মানুষই দেখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমি একটু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আসি। ওই সময় আপনার বয়স কত বা কোন ক্লাসে পড়েন? আমি 14 ক্লাস, নবম শ্রেণী সিলেট এমসি কলেজে পড়ি। জি, আপনি কিভাবে দেখেছেন মুক্তিযুদ্ধ? আমি মুক্তিযুদ্ধটা দেখলাম যে মুক্তিযুদ্ধটা যখন দানা বেঁধে উঠে তখন আপনি প্রথমে 6 দফার দাবি, সেটা নিয়ে ছাত্ররা 11 দফার দাবি নিয়ে নামছে। ধীরে ধীরে মানুষ একাট্টা হচ্ছে, এবং অনেক দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিতরে ছিলেন, জেলখানায় ছিলেন। ওনাকে তো ছাড়লো 1970-এ মৌলানা ভাসানীর দৃঢ় অবস্থানের কারণ। জি যখন গুলডেবিল ডাকলো আইয়ুব খান, প্রেসিডেন্ট আইয়ুব, তখন বলল যে আপনারা আসেন। মৌলানা ভাসানী বলল আমি শেখ মুজিবকে ছাড়া যাব না। তারা বাধ্য হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন। সেই গুলটেবিলের পরে নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ জিতলো, কিন্তু তারা ক্ষমতা না দেওয়ার একটা বাহানা শুরু করলো। তো এগুলো আমরা কিন্তু তখন 8-9-এর ছাত্র, আমরা দেখছি যে একটা ষড়যন্ত্র। কিন্তু এটাও ঠিক, এই ভুট্টো ছাড়া পিপলস পার্টি পুরা পাকিস্তানের অন্যান্য সকল বিরোধী দল, ইসলামী অন ইসলামী সব সেকুলার, তারা কিন্তু চাচ্ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেই ক্ষমতা দেওয়া হোক। তো এখানে একটা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, এবং এর কারণে উনি নিতে পারলেন না। মুক্তিযুদ্ধটা যে শুরু হলো মার্চে,
সেই সময় কিন্তু আমরা খুব বেকায়দায় ছিলাম। আমরা সিলেট শহরে যেটা দেখছি, আমরা গিয়ে মানে স্থানীয় নেতাদের বাড়ির সামনে দাঁড়াইতাম, কিছু বলেন কিনা, দিন যাইতো বলে না, রাত যাইতো বলে না, ভোরবেলা যাইতাম বলে না, কিছু জানতে পারে না। কিসের অপেক্ষা ছিল তাদের? তারা সে মনে জানি হচ্ছে না, এক- সে জানি একটা না। সমাধান হবে। আমরা একেবারে মানে মার্চের তো যখন 3 তারিখে বললো যে অধিবেশন হবে না, তখনই তো বোঝা গেছে। তারপর 7ই মার্চে যখন ঘোষণা চলে আসলো মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আমি বসে থাকবো কেন? সেই তো সেটা কিন্তু শুরু হইলো না 8 তারিখ থেকে। না। হলো না যখন, তখন যুবকরা, তরুণরা, ছাত্ররা নেতাদের বাড়ির সামনে যা অপেক্ষা করতে করতে ফিরে আসে। তা এই করতে করতেই কিন্তু আমাদের উপর 25শে ছড়া মার্চ হয়। যে ছড়া হয় সিলেট শহরে কারফিউ জারি করে 28শে মার্চ 71। এত লোক, সমস্ত শহরের সমস্ত লোক 2 ঘন্টা টাইম দিল, তারা কিছুই নিতে পারে নাই, আচ্ছা কিছুই নিতে পারে নাই। লুটা কম্বল নিয়ে সবাই রাস্তায়। এত উন্নত রাস্তা আজকালকার মতো ছিল না, সমস্ত রাস্তা মেসাকার, অচল হয়ে গেল। বেরুবার একটা রাস্তা, এখন যেখানে সিলেটে উপশহর মেহেন্দিবাগ দিয়ে হাজার হাজার মানুষ নেমে আসছে, গাড়ি টাড়ি কিচ্ছু নাই, যার যার মাল তার বইতে হয়। এইরকম একটা অনিশ্চয়তার দিকে আমরা দাবিত হই। আমার বাবা তখন হসপিটাল থেকে বেরিয়ে আসছেন। উনি কি হার্ট করতেন? উনি কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। আচ্ছা তো উনি তখন আবার ওনার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে হার্টের, উনি অসুস্থ, হাসপাতাল থেকে বাসায় নিয়েই পরের দিন বেরিয়ে গেছে। 27 তারিখে রিলিজ, 28 তারিখে বেরিয়ে গেছি। উনি এঙ্গেজ করছেন 2 জনকে, আমার ভাই এবং এক ফুফুতো ভাইকে। বাকিরা মনে করেন, মা বলছে যে তোমরা একটা লাঠির মধ্যে 2 দিকে কিছু কম্বল, কিছু লেপ তুষক নিয়ে, শীতের দিন। আপনারা কোথায় চলে গেলেন? আমরা তখন প্রথম আমাদের নানার বাড়িতে গেলাম, শহর থেকে 20 মাইল দূরে, তারপরে দাদার বাড়িতে, সব মিলে 5 মাস বাইরে ছিলাম। শহর ফাঁকা ছিল এই সময়? সব ফাঁকা হয়ে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। তো মুক্তিযুদ্ধ কি আপনার লেখালেখিতে এসছে কোনোভাবে? আসছে, আমার একটা বই আছে, কি বই? 2011-র যে উপন্যাসটা আমার, স্বাধীনতা যুদ্ধের গল্প। আচ্ছা আচ্ছা আমি সেখানে 26শে মার্চের একটা ঘটনা বলছি, যে আমার মা বারান্দায় বসে মাছ করতেছিলেন, তরকারি করতেছিলেন, পাশেই পুকুর। তা আমি হঠাৎ করে দেখি পুকুরের পানি লাল হয়ে গেছে, আচ্ছা। আকাশে দেখি সূর্য লাল, পুরো আকাশটা একটা লালিমা। আচ্ছা তখন আমার আম্মুকে বললাম যে আম্মা তুমি দেখো তো এটা কি, সব লাল হয়ে গেছে। তখন আমার আম্মা বললেন যে এটা রক্তপাতের আলামত, আচ্ছা রক্তপাতের আলামত। পাশে একটা মডেল হাই স্কুল ছিল, ওখানে গিয়ে কিছু লোকজন পাইলাম, সবার কাছে বললাম। তারপরে গিয়ে এক জায়গায় স্বাধীনতার ঘোষণা, যেটা এখন বহুল আলোচিত, বিকালের দিকে বা সন্ধ্যার দিকে এটা শুনলাম রেডিওতে। রেডিওর দিকে শুনতে থাকলাম। এর আগ পর্যন্ত কোনো তেমন ক্লিয়ার মেসেজ ছিল, কেউ সন্তুষ্ট বা অসন্তুষ্ট, না, আপনারা তো আপনি তো সেটা বললেনই যে আপনারা নেতাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, কেউ কিছু বলতে পারে না। কিন্তু 26শে মার্চ বা 25শে মার্চ ভোর রাতে 26শে মার্চের যে ঘোষণাটি, এই ঘোষণাটির মাধ্যমে মানুষ পরিষ্কার হয়ে গেছে। এবং সেনাবাহিনী যখন বিদ্রোহ ঘোষণা করে নেমে পড়লো, তখন তো সাধারণ মানুষ নেমে পড়ছে। এটাই বাস্তবতা। এর বাইরে বাস্তবতা যাই বলুক, সেটা এক একজন এক একভাবে বিশ্লেষণ করে, আমরা সেই বিতর্কে যাব না। আমরা আজকে আপনার লেখালেখির মধ্যে, এখন আপনার হাতে কি কাজ? আপনি কি এখন আমি লিখছি, আমি দীর্ঘদিন শিশু কিশোর সংগঠনের সাথে জড়িত। পরিচালক ছিলেন আপনার, আমরা বলি যে আপনার প্রধান পরিচালক ছিলেন ফুলকুড়ির জাতীয় শিশু কিশোর সংগঠন। কত বছর পরিচালক ছিলেন আপনি? আমি পরিচালক ছিলাম 1978-এর 17 ডিসেম্বর থেকে ডিসেম্বর 1982 পর্যন্ত। একটি বড় সময় আপনি ছিলেন, কিন্তু পরিচালক থেকে অবসর নেওয়ার পরেও তো মূলত পরিচালকের মতোই ভূমিকা রাখতে হয়েছে। হ্যাঁ, এটি একটি বিষয়। তো আপনি কি মানে ফুলকুড়ি করার জীবনের এই অভিজ্ঞতাগুলো নিয়ে লেখালেখি করছেন? এখন যেহেতু সুবর্ণ জয়ন্তী এই বছর, ফুলকুড়ির জন্ম 28শে সেপ্টেম্বর 1974। আপনি কি এটা ইতিহাস লিখছেন নাকি স্মৃতিচারণ? স্মৃতিচারণ। এই স্মৃতিচারণ আমি অনেকটা লিখে ফেলছি, খুব বেশি রেকর্ড ডকুমেন্ট পাচ্ছি না। আমার মানে পার্সোনাল কন্ট্যাক্ট থেকে তথ্য নিতে হচ্ছে, কিন্তু আমাদের সময় 74-এর খুব বেশি কেউ নাই। আচ্ছা, আমি আছি, জয়নাল আজাদ আছেন, তারপরে হাসান মুর্তজা দল, তার একটা গ্যাপ শেষ চট্টগ্রামে ছিল। ফলে ওই সময় আমরা দুজন, মাসুদ আলী ভাই কানাডায় আছেন, উনি কিছু জানেন। খুব পরের যে ইতিহাসটা, সেটা বরং সহজ হচ্ছে। আর আমার যে টাইমটা, শুরুর দিকটা, এটা আমি তো পুরা মোটামুটি 82 পর্যন্ত। আর ওই সময় সংরক্ষণের মানে সুযোগও কম ছিল। এখন যেমন আপনার বিভিন্ন সুযোগ আছে, বিশেষ করে 90-এর পর থেকে মানুষ একটু বেশি সচেতন। 2000-এর পর থেকে তো সোশ্যাল মিডিয়ার
একটা প্রভাব, ডিজিটাল রেকর্ড হয়ে যায়। ডিজিটাল রেকর্ড, অনেক কিছুই আছে। তো এই যে শিশুদেরকে নিয়ে আপনারা দীর্ঘ সময় কাজ করছেন এবং শিশুদের নিয়ে লিখছেন, বাংলাদেশের শিশুদের ব্যাপারে তাদের বেড়ে ওঠার বিষয়ে আপনার ব্যক্তিগত অনুভূতিটি জানতে চাই। তারা কি প্রপার ওয়েতে কি বেড়ে উঠতে পারছে? পারছে না, সবাই যে পারছে না তা না। তো এখানে বাধাটা কি? আর্থসামাজিক যে আছে বিষয়গুলো, একটা আর্থিক ব্যাপার থাকে, সক্ষমতা গার্জিয়ানদের, এটা বাড়ছে। এটা তো বেড়ে ওঠা মানে একটা বাচ্চার একটা সেলফ ডেভেলপমেন্ট, একটা নিজকে গড়া। তো একেবারে ছোট বাচ্চা যারা 4 পর্যন্ত বা বয়স 4-5 পর্যন্ত ধরেন, এরা তো মনে করেন স্কুলেও যাচ্ছে না, মার কাছে বাবার কাছে। তো তারা তো পারিবারিক পরিবেশে বড় হচ্ছে। এখন পারিবারিক পরিবেশ হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবাভ 80% বাড়িতে আপনার ভারতীয় সিরিয়ালগুলো দেখা হয়। এখানে জটিল পারিবারিক দ্বন্দ্ব কলহ দেখানো হয়, মায়েদের মনে দাগ কাটে, প্রভাব পড়ে। দেখে আপনি রাতের ঢাকায় দেখবেন যে কোনো বাড়িতেই 12টা 1টার আগে কেউ ঘুমাচ্ছে না, লাইট জ্বলছে। এবং এই আমাদের নাটক টাটক কেউ আর দেখে না, লোকাল টিভির যেগুলো এটা দেখতেছে, দেখে আর কিছু না, এই দ্বন্দ্ব কলহ, এটা আমাদের মায়েদের জন্য খুব, মেয়েরাই বেশি দেখে, এটা জটিল অবস্থা তৈরি করে। আবার আগে আমাদের মায়েরা বাসায় মকসুদুল মুমিন রাখতেন, ফাঁক পাইলে পড়তেন, বিষাদ সিন্ধু তো একটা থাকতোই। এই মায়েরা তো আর এখন এটাও নেই, তাদের মানে পড়ার কিছু নেই, স্কুলের গেটে গিয়ে 2-4 ঘন্টা বসে। আমি তো বলবো যে আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে শিক্ষিত, সচ্ছল, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মায়েদের একটা বাচ্চাদের মানুষ করার যে শিক্ষাটা খুব বড় হয়ে দাঁড়িয়ে গেছে। ছেলেরা এখন ঢাকার মতো শহরে, চট্টগ্রাম, সিলেটে এত ব্যস্ত, তাদেরকে অ্যাকচুয়ালি ইফেক্টিভলি বাচ্চাদের দায়িত্ব দেওয়ার কোনো সুযোগই নাই আর এখন। তো সেই জন্য মায়েদের জন্য কি স্কিম করা যায়, এটা এই যে প্রতিটা স্কুলেই যাচ্ছে, মায়েদের জন্য একটা ক্লাসরুম রাখতে পারে, অডিটোরিয়াম রাখতে পারে, ওরিয়েন্টেশন করতে পারে তাদের। এটা কিন্তু একটা সময়ের দাবি, মায়েদের ফুল কন্ট্রোলে বাচ্চারা থাকে। এই যে শিশু সংগঠন করবে, ও টিউশনে যায়, অন্যান্য কাজে চলে যায়, বাচ্চাদের সংগঠনে বাচ্চাদের পাওয়া যায় না এখন। দ্বিতীয় ওই সময় তার মেমোরিটা খুব শার্প থাকে। মানে যা দেখে তাই, যেমন আপনি 4 বছরের কথা কিন্তু আপনি বইয়ে নিয়ে আসছেন, কিন্তু হয়তো 20 বছরে অত নাই, তার কারণ তখন তো ফ্রেশ থাকে। এবং এইখানে কিন্তু আবর্জনা ঢুকে যাচ্ছে। আপনি যেটা বলছেন যে সেই হিন্দি সিরিয়াল বা ইন্ডিয়ান সিরিয়ালগুলোর বাংলা হিন্দি যাই হোক, এর যে জটিল সমীকরণ, এই বিষয়গুলো বাচ্চাদেরকে গ্রাস করে ফেলছে। এবং বাবা মার আচরণ তো আসলে বাচ্চারা ফটোকপি করে বা ভিডিও করে, ওটাই অনুকরণ করে। এবং আমি বিস্মিত হয়েছিলাম, একটি বাসায় গিয়ে দেখলাম যে একটা বাচ্চা অনর্গল হিন্দিতে কথা বলতে পারছে, বাংলায় বলছে না। এখন বেশ ছেলেপেলে আছে অনেক। তো আমি বললাম কি ব্যাপার, তা বললো যে ও একটু যে কার্টুন দেখে, ডোরিমন না কি যেন একটা ইয়ে আছে, অনেক আগে অবশ্য সেটি। তো এই যে একটা সামাজিক বা যে একটা অবক্ষয় আমরা বলবো, যে নিজেদের সংস্কৃতি থেকে, নিজেদের যে ধর্মীয় ভ্যালুস যেগুলো, এগুলো থেকে যে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি, এর কুফলটাও তো আমরা সমাজের মধ্যে লক্ষ্য করছি। আসছে, এসে গেছে সবসময়। এবং এইখান থেকে উত্তরণের জন্য আপনারা কাজ করছেন। আরো কি কি কাজ হতে পারে বলে আপনি মনে করেন? একটা হচ্ছে যে বাচ্চাদের জন্য লিখতে হবে, বাচ্চারা পড়ে না বলে, সেরকম কি খুব এখন কি গত 25-30 বছরে তো আমি খুব বাচ্চাদের জন্য আমরা সুবিচার করি নাই তো তাদের প্রতি। আমরা ফুলকুড়িতে ধারাবাহিক টুনকো নামের হাতি লিখছে আপনার শওকত আলীর, এই লেখার জন্য বাচ্চারা অপেক্ষা করতো। এই লেখার বিষয়বস্তু কি, চিড়িয়াখানার একটা হাতির সাথে একটা বাচ্চার সম্পর্ক। ওই হাতির মনে বাচ্চাটা এত ডাক কাটছে যে চিড়িয়াখানা থেকে পালাই ওই বাচ্চার সাথে দেখা করতে আসছে। এবং ওই হাতিটা কি মানবিক আচরণ করে, কি শিক্ষা বাচ্চাদের জন্য। আরেকটা টুনকু নামের হাতি তো হয় না, আপনি টুনকু নামের হাতি হইলে অবশ্যই বাচ্চারা পড়বে। আলিমাম অনেকগুলো ভালো ভালো বাচ্চাদের উপযোগী কিছু লিখছিলেন। আমাদের যারা শিশু, আমাদের অগ্রবর্তী পরবর্তী, তারা ওইগুলো অতটা খেয়াল করে না, লিখছেন অনেক লিখছেন, এগুলো তো খেয়াল। আপনি বাচ্চাদের কন্টেন্টস দিতে হবে, আপনি অনলাইনেও ডিজিটাল প্ল্যাটফর্মেও দিতে হবে, বইয়ের মধ্যেও দিতে হবে। এইটা অনেক কম। আমি ফুলকুড়ি পত্রিকার মাধ্যমে 2-1বার নিজকে গড়া টিপস, যে একটা মূল্যবোধ অনুসরণ করো, বই পড়ো, আইকন ফলো করো, এগুলো দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই কন্টেন্টসও কম। আবার লুৎফুর রহমান সাহেবের যে ছিল উন্নত জীবন, মহৎ জীবন, মানব জীবন, এগুলো আজকাল কেউ পড়ে না, পড়েও না। এবং এগুলো কিছুটা আরোপিত, মানে ইম্পোজ, মানে
করছে মানুষের, একসময় ছিল না কিছুই, তখন এগুলো পড়েছে, আমরাও পড়েছি আমাদের ছোটবেলায়। এরপরে আমি এই বিষয়ের উপর লিখছি নিচকে জানা নিচকে গড়া জীবন গড়ার পাথর। আমি মেলায় দেখলাম যে অন্যান্য বই এক ধরনের মার্কেটিং করতে হয়, জানাইতে হয় করতে, কিন্তু বাচ্চাদের এইসব বই খুব নীরবে চলে যায়। হ্যাঁ, নীরবে চলে যায় এবং অনেক গার্জিয়ান তো বই খুঁজে পায় না। হ্যাঁ, তারা কিন্তু বাচ্চাদের ভালো বই দিতে চায়। এই যে শিশু সাহিত্যের দৈন্যদশা, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি তো অবশ্যই বলবো যে এটা আমাদের এই যে আপনি প্রশ্ন করলেন বাচ্চাদের মানুষ করার উপায়ের একটা বড় উপায় হচ্ছে বই। আপনি সেই এখলাসউদ্দিনের ছড়া, রফিকুল হকের ছড়া, রুকনুজ্জামান খান দাদাভাইয়ের ছড়া, আপনার আন্দার মানিকের রাজকন্যা সানাউল্লাহ নুরি, জি জি জি, অসাধারণ। সাধারণ এগুলো কোথায়? এগুলো পাইলে বাচ্চারা অবশ্যই বইতে ফিরে আসবে। জি, তো ইভেন আপনার যে আপনার শাহরিয়ার কবির নীলাচরী সোনার শহর, অনেক উন্নত মানের একটি, ফ্যান্টাস্টিক। হ্যাঁ ফ্যান্টাস্টিক লেখা। এইরকম বই তো দরকার বাচ্চাদেরকে। যদি না লিখে কি করে? আমি একটা স্পেসিফিক বলি, এই যে ইংলিশ মিডিয়াম, আপত্তি নেই আমাদের কিছু ছেলেপেলে ইংলিশ শিখুক দেশে বিদেশে, কিন্তু ইংলিশ মিডিয়ামে আপনি কানাডার পার্লামেন্ট পড়ায়, ভারতের কালচার পড়ায়, কারণ আমাদের যে লেখকরা ইংরেজিতে বাংলা কন্টেন্টস নিয়ে লেখার সময় নাই। আপনি আমাদের ইংলিশ মিডিয়ামে ইতিহাসের বইটাতে কানাডা ভারত কেন থাকবে? তাই তো, আমাদের ইতিহাস পড়বে তারা। সেখানে লিখতেছে শিবাজি গাছের নিচে বসে ধ্যান করতেন, ধ্যান করতে করতে একদিন প্রভুর বার্তা পাইলেন। ওই যে বাবলা গাছের নিচে বসে আল্লাহ নবী ধ্যান করতেন, এগুলো ওটা শিবাজির নামে বসে। কনভার্ট করে দিছে। কারণ আপনি তো ইংরেজিতে এই প্রফেট সম্পর্কে এগুলো লিখেন নাই। রাইট। ফলে এই যে ইংরেজি মিডিয়ামের জন্য যদি আমাদের কেউ দুই চারটা বই লিখে, এইটা কিন্তু একজন বড় ধরনের সমাজসেবকের কাজ হবে। রাইট। যেমন হুমায়ুন আহমদকে আপনি যেভাবে মূল্যায়ন করেন, হুমায়ুন আহমদ বাংলাদেশে না আসলে, বহু বছর ধরে শাসন না করলে সাহিত্য, আমাদের জেনারেশন, আমরা ক্লাসে বসে টিচারদেরকে লুকাই লুকিয়ে টেবিলের নিচে রেখে আমরা কিন্তু ওই তারাশঙ্করের, জোড়াসন্দের, আমরা এগুলো দৃষ্টিপাত, যাযাবরের দৃষ্টিপাত, এগুলো এরা কলকাতার পেপার ব্যাগ ছাড়া আমাদের ঢাকায় কোনো সাহিত্য ছিল না তেমন একটা। সামান্য কিছু এপিক ধর্মী ছিল, বড় মাপের বই ছিল, এই ওয়ালিউল্লাহ, লাল সালুটাল, এগুলো তো জেনারেল পাবলিক, সবার জন্য না। তো হুমায়ুন আহমদ বই ফিরে আনছে, বইয়ের মান বাড়াইছে, মেলাটা জমাই তুলছে, মনে করি এটা একটা বিরাট পুণ্যের কাজ করছে। হ্যাঁ, না, হুমায়ুন আহমেদের আসলে উনি যে কাজ করেছেন এই কাজ আসলে আর কেউ করতে পারেনি, সামনে পারবে কিনা আমরা জানি না। তবে তিনি পাঠকদেরকে মানে বইমুখী করছেন, এটা হচ্ছে বিষয়। এবং তার এক পৃষ্ঠা পড়লে পুরো বই শেষ করতে বাধ্য হতো মানুষ। তার মানে কি তোমাকে বই পড়তেই হবে। তো এই ধরনের লেখক, যদিও তার লেখা নিয়ে নানান সমালোচনাও করেন অনেকে, সেটা করবে, কিন্তু মানুষদেরকে তো বইয়ের ফিরে নিয়ে আসছেন। তো এখন আমরা এই যে শিশুতোষ বই বা আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম, কিন্তু এই যে একটা বইমেলা প্রত্যেক বছর হয়, এই বইমেলাকে সামনে রেখে প্রকাশকরা লেখকদের সাথে যে এক ধরনের একটা যে সম্পর্ক, এটা তো খুব সুবিধাজনক নয়। না, মোটেও না। এটি মানে এখন এক ধরনের বিজনেসে রূপান্তরিত হয়েছে এবং লেখকরা নাকি প্রকাশকদেরকে পয়সা দিয়ে বই বের করে। এইটা ধরেন আপনি প্রথম সারির যদি কিছু লেখক বাদ দেন, না হয় 200 তারপরে এটা করেন, এটা কি শুধু প্রকাশকের দোষ, লেখকদেরও দোষ? তারাও মনে করেন ভাবে একটা বই, না আমার একটা বই বেরোনোই দরকার, আমার একটা বই না হলে কেমন করে হয়। সেই তো আমরা যখন লিখি, যখন লেখাটা আসে, যে রাতে লেখা আসে সে রাতে এমনি আর ঘুম আসে না। আপনাকে যখন আপনার ভিতরে যখন লেখার কন্টেন্ট চলে আসবে, ওইটা রিলিজ না করা পর্যন্ত একজন লেখকের মুক্তি নেই। তখন যখন কোর্টে যাই, যদি 2টা কেসের ফাঁকে টাইম থাকে লিখি, কক্সবাজারে বেড়াতে গেলে লিখি, কোভিডের 4 মাস যখন বন্ধ ছিল আমি 4টা বই লিখছি। মাশাআল্লাহ। আমি বোধহয় ডেইলি 14 ঘন্টা লিখছি এই জন্য আমার মধ্যে লেখার তাগিদ আছে। আপনি প্রথম একটা বই নিয়ে মেলায় চলে যাবেন কেন? এইটা এই জন্য হচ্ছে কি, প্রকাশকদের দোষ আছে, কিন্তু যাচ্ছে তাই বই বেরুলে এটা তাও তো ঠিক না, একটু দেখানো, একটু এডিট করানো, এটা এখান থেকেই তো একটা মানে বিরূপ ধারণা তৈরি হয় পাঠকরা একটা সুন্দর চকচকে ছাপা একটা বই আকর্ষণ করলো, তাই কিনে দেখলেন যে ভেতরে কিছু নাই, তখন বইয়ের ব্যাপারেই তো তাদের ধারণা খারাপ হয়। তো এ.কে.এম. বদরুদ্দোজা, আপনার যে অসাধারণ সৃষ্টি, এই সৃষ্টিগুলো নিয়ে একদিনে কথা বলে আমরা শেষ করতে পারবো না। আমরা যদি পারতাম তাহলে
এবং ভবিষ্যতে যদি পারি আপনার প্রত্যেকটা বই ধরে ধরে আমরা একটা অনুষ্ঠান করলে তাহলে আরও বেশি মানুষ বা দর্শকরা জানতে পারবেন এই বিষয়গুলো। তো আজকের এই অনুষ্ঠানে এসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ আপনার কাছে একটু জানবো যে নতুন লেখক যারা তাদের ব্যাপারে এবং পাঠকদের ব্যাপারে আপনি কি বলবেন এই দুটো বিষয়ে? নতুন লেখকদের আমি বলবো যে লেখার আগে পড়তে হবে, লেখার আগে অনেক পড়তে হবে। এখন খুব সংক্ষেপে বললে এখন লেখালেখির একটা বন্ধাত্ব যাচ্ছে। নতুন লিখে খুব শক্তিশালী হতে হবে, এই ফরম্যাটে এই আঙ্গিক ভাঙতে হবে। এখন আর টেস্ট খেলার আর দেখার সময় নেই, লম্বায় টি-20 সাহিত্যেও একটা গতি এনে নতুন ফরম্যাটে যদি কেউ চেষ্টা করে টিকে যেতে পারে, নতুন একটা ইতিহাস লেখা হবে। আপনি জয় গোস্বামীর কবিতা দেখলেই বুঝবেন, বা আপনি যদি লুটা কম্বল দেখেন সঞ্জয় চট্টোপাধ্যায়, এটা কিন্তু একেবারে নতুন প্রজন্মের একটা সময়ের সাথে দাবি মিলিয়ে করছে। আর পাঠকদের আমি বলবো, আপনি যত কিছুই যেখানে পান না কেন, আপনার মনে করেন অনেক জ্বর, এই সময় মায়ের হাত ছাড়া কি আপনাকে শান্তি দিতে পারে? সেই তো আপনি এই কম্পিউটার, এই ল্যাপটপ, এগুলো আপনাকে শেষ পর্যন্ত কিন্তু আপনার ভরসা হতে, আস্থা হতে পারে। আপনাকে বইয়ের কাছে ফিরে যেতে হবে। একমাত্র বই মায়ের মতো। হ্যাঁ, মায়ের মতো একটা বই আপনার মনে একটা আলাদা একটা পৃথিবী তৈরি করে, দুঃখের মধ্যে আপনি সেখানে সান্ত্বনা খুঁজে পাবেন, ভ্রমণ করতে পারবেন, বিচরণ করতে পারবেন। যে পড়ে নাই তার বিমানযাত্রা একটা জুলুম। যে পড়ে না, পড়ার অভ্যাস নাই, যার পাঠের অভ্যাস নাই, তার মনে করেন অবসর সময়টা একটা বুঝা, তার রোজার ছুটি, পূজার ছুটি একটা মনে হবে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। যে পড়ে তার উৎসব, তার ছুটি, তার বিমান ভ্রমণ, রেল ভ্রমণ, লঞ্চ ভ্রমণ সবই পবিত্র, কারণ তার একটা সঙ্গী আছে। জি জি জি, কিনিয়া যাবেন আপনি, সেই তো। আপনি একটা বই সহজে নিতে পারেন, বড় বইয়ের জন্য লোক নাই, বিরাট বিরাট ট্রাঙ্ক দরকার নাই। কাজেই এরকম একটা সহজ অবলম্বন যা আপনাকে আলোকিত করবে, যাই, রাইট, সেটা নিয়ে তো আপনি চলবেন। জি। প্রিয় দর্শক, আমরা অসাধারণ কথা শুনলাম আজকের, বিশেষ করে শেষের দুটি উপদেশ লেখকদের এবং পাঠকদের জন্য। এটি একদম সম্পূর্ণ একটি ইউনিক মৌলিক কথা তিনি বলেছেন, যে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু ওই বইয়ের কাছেই ফিরে আসতে হবে, এবং বইয়ের কাছে আসলেই আমরা সেখানে আমাদের একটা আশ্রয় খুঁজে পাবো। আমাদের মনোজগৎ যদি সমৃদ্ধ হয় তাহলে কিন্তু ওই সাধারণ দুঃখ কষ্টগুলো আমাদেরকে টাচ করতে পারবে না। আর যারা লেখক তাদের জন্য তিনি বলেছেন প্রচুর পড়তে হবে, অর্থাৎ লেখার আগে পড়ে নিজের মনোজগৎকে সমৃদ্ধ করতে হবে, বোধকে আরও শানিত করতে হবে। তাহলে যে লেখা সেখান থেকে বের হবে, সেই লেখা সাধারণ পাঠকরা গ্রহণ করবে। না হলে এই বইমেলায় একটি বই প্রকাশ করতে হবে, এই তাগিদ থেকে যদি আপনি বই লেখেন, সেই বই কিন্তু কেউ গ্রহণ করবে না। তো আজকের অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, আইনজীবী AK M বদরুদ্দোজা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে, আপনার পাঠককে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।